বিয়ে বুদ্ধিটা আমি না দিছি, আমার ফোন দিস তো বুঝি কিতা করতাম, এবার টেলিভিশনের সামনে যায় কয় এই নামে আমার কোনো ছেলে নাই, আমার যে বিয়া করছে ওর এটা কিতা ঘটনাটা কিতা করতাম ভাবি কই যাচ্ছে কা তোর মাম তো ভাই এমপি আছে আমার দিয়ে কয়লা। বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী, যাদেরকে আমরা সরকারি কর্মকর্তা বলি, আমলা বলি, তারা কি করেন, কিভাবে সম্পদ অর্জন করেন, কতটা সম্পদ অর্জন করেন, আমাদের এক ধরনের ধারণা আছে। দর্শক, তৃতীয় বিশ্বযুদ্ধের খবরই বলা উচিত, কারণ এই মুহূর্তে যে পরাশক্তির দুইটা দেশ রাশিয়া এবং আমেরিকা, দুইটা বস রাষ্ট্র, তারা তাদের অনুসারী বা তাদের মিত্র শক্তির সাথে টাচ আপ, সম্পর্ক তৈরি, চুক্তি স্বাক্ষর, ভিজিট করা, নিজেদের কোরামকে শো অফে নেওয়া থাকে না বাংলাদেশে ইলেকশনের আগে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু আমেরিকা ফেসে যাচ্ছে, সেই সাথে সাথে বাংলাদেশে ফেসে যাচ্ছে। কিমের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কাছে কিন্তু ভালোভাবেই ধরা খাচ্ছে এবং ফেসে যাচ্ছে আমেরিকা আর বাংলাদেশ। সেই সাথে কোরবানি দিয়ে 15 লক্ষ টাকার ছাগলের যে একটি আলোড়ন সৃষ্টি করেছিল, কোরবানি শেষ হয়ে গেলেও কিন্তু সেই আলোড়নটি এখনও কাটেনি। আজকের এই ভিডিওতে আপনারা সেই বিস্তারিত ভিডিওগুলো দেখতে পারবেন। সেই ছাগল সম্পর্কে জাহিদটাকে কী বলেছে, যে ছেলেটা এই কাজটি করেছে তার বেতনই বা কত, এত লাখ টাকা কোটি টাকা কোথায় পেল সে। তাহলে কি বাংলাদেশে সব সিন্ডিকেটে ভরে গেছে? গরিব দুঃখীদের মেরে কি তাহলে তারাই আত্মসাৎ করছে সব কিছু নিয়ে মুখ খুলেছে জাহিদটা কি? সেই সাথে আপনারা বিস্তারিত ভিডিওতে সব কিছু দেখতে পারবেন। যে ভিডিওর অংশ বেশি দেখিয়ে আপনাদের এই ভিডিও শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো ধাপে ধাপে আপনারা দেখতে পারবেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা এই ভিডিওতে একটি লাইক দেননি, দ্রুত এই ভিডিওতে লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একে একে দেখে আসি। বিয়ে বুদ্ধিটা আমি না দিছি, আমার ফোন দিস তো বুঝি কিতা করতাম, এবার টেলিভিশনের সামনে যায় কয় এই নামে আমার কোনো ছেলে নাই, আমার যে বিয়া করছে ওর এটা কিতা ঘটনাটা কিতা করতাম ভাবি কই যাচ্ছে কা তোর মাম তো ভাই এমপি আছে আমার দিয়ে কয়লা। তো এমপি সাহেব ইয়া কইয়া দিছে। দর্শক, কুরবানি গেছে, কিন্তু কুরবানির এক ছাগল ভাবির দাদা শ্বশুর বইলা গেছিল একটা কথা, লাখ টাকার বাগান খায় 1.5 টাকার ছাগলে, রাষ্ট্রের কোটি কোটি টাকা মাইরা এরা এই 15 লাখ টাকার ছাগল নিয়ে যে কাণ্ড ইফাদের ভাই, সে এই কুরবানির ঈদে 70 লক্ষ টাকার গরু কিনছে, আরো বিভিন্ন ফার্ম থেকে পত্রিকা লিখতেছে আমরা না। আচ্ছা, এরপরে যেই ছেলেরে নিয়া তার বংশ নিজের নাম পরিচয় স্বীকার করলো রাজস্ব কর্মকর্তা মতিউর, ওনারা তো আমরা গ্রেপ্তার দাবি করি। রাষ্ট্রের কি পরিমাণ টাকা এরা লুটপাট করে একটা প্রবাসী বিদেশ থেকে যাইতে দেশে একটা মোবাইল নিব, আর এটার উপর ট্যাক্স বসাই দিছে। কারণ কি, এদের তো দরকার সরকার রাজস্ব হয় না, ইতানে তো খাইয়ালাই সবজি খাইয়া দেশে বিদেশে বিয়া করে আর টেহা পয়সাটি দিয়ে এরকম করে। যে গুরুত্বপূর্ণ জায়গাটি ভালো হয়েছে, আমরা দুদক করে বলবো তার গ্রেপ্তার করেন। ঘটনা কি দেখেন, সে সাইবার ক্রাইমে যাবে, তুমি কি সাইবার ক্রাইমে যাবা? তোমার বিরুদ্ধে দেশ রাষ্ট্রবাদী হইয়া মামলা করা দরকার তোমার বিরুদ্ধে। ঘটনা দেখেন। আচ্ছা, গত পরশুদিন আমি আজকে নিউজটা দিয়েছিলাম কালকে, যে ইফাদ নামক তার কোনো ছেলে নাই, তার ছেলের নাম তৌফিকুর রহমান, ঠিক আছে, কিন্তু এটা ফইলা তরফের, দ্বিতীয়টা কোনটা এইটা মনে করলেন ইফাদ। এবার আসেন ঘটনা পেস লাগছে কেমনে। গতকালকে সে বলছিল আমি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের বিভাগের সহায়তা চেয়েছি, আইনি পদক্ষেপ নেব, আসো তোমার সাথে আমরাও নেব। এনবিআর এর সদস্য মতিউর রহমান 2টি বিয়ে করেছেন। প্রথম সারির গণমাধ্যম সময় টিভি থেকে শুরু করে আজকে সবাই নিউজটা করছে। প্রথম স্ত্রীর নাম কি লাইলা কানিজ, যিনি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান, মানে চ্যানেল দেখছেন কই আর কি। আচ্ছা, তাদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। অন্যদিকে দ্বিতীয় বিয়ে করেছেন, দ্বিতীয় স্ত্রীর সন্তান হচ্ছে মুশফিকুর রহমান ইফাত। ফেসবুকে বাবা মতিউর রহমানের সঙ্গে ইফাতের যুগলবন্দি বেশ কয়েকটি ছবি দেখা গেছে। এখন এই মতিউর রহমান দ্বিতীয় যে বিয়ে করছেন, এটার সাক্ষী প্রমাণ কি? এটার সাক্ষী প্রমাণ হচ্ছে আমাদের ফেনী 2 আসনের সংসদ সদস্য দ্য ব্লুটুথ এমপি নিজাম উদ্দিন হাজারি। তিনি বলছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এনবিআর এর কর্মকর্তা মতিউর রহমানই ছাগলকাণ্ডে আলোচিত মুশফিকুর রহমান ইফাতের বাবা। তিনি আপনার সময় সংবাদকে এই তথ্য দিয়ে বলছেন, মুশফিকুর রহমান ইফাত আমার ভাগিনা, সে আমার মামাতো বোনের সন্তান, এটা সঠিক। আমার মেজো মামার মেয়ে, ইফাতের মায়ের নাম হচ্ছে শাম্মী আক্তার শিবলি, আর ইফাতের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান আমার মামাতো বোনের হাজবেন্ড। এর আগে এই ছাগল নিয়ে যখন আলোচনা হয়েছিল, তখন রাজস্ব বোর্ড কর্মকর্তা বলছিল মুশফিকুর রহমান ইফাত এবং তার মা শাম্মী আক্তার শিবলিকে তিনি চেনেনি না। আর এটা নিয়ে আমাদের শাম্মী আপা একটু পরামর্শ চাইছিল মুসলিম ভাইয়ের বউয়ের কাছে, ভাবিয়ে কইয়া দেওয়ার সময় থাকতে, পরে কিন্তু তোমার দেশবাসী ভুল বুঝবে। এখন ইফাতের আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র মানে এই যে হাজারি সাহেব তিনি না, ওই বাসার যে নিরাপত্তা রক্ষী আছে, সেও কিন্তু একই বলছে যে হ্যাঁ, ইফাদের বাবাই হচ্ছে এনবিআর এই কর্মকর্তা। এখন এই যে মিথ্যাবাদী এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে রাষ্ট্র কি ব্যবস্থা নেবে? কত শত কোটি টাকা এরা মারছে রাষ্ট্র থেকে। এর আগের বার নাকি কোটি টাকার কুরবানি দিছে। সে যে গাড়ি চালায়, জাতীয় রাজস্ব বোর্ডের লোগো লাগানো, ফেসবুকে তার ভাই বুঝছেন, চিন্তা করেন, বাপ ছেলে অস্বীকার, বউ স্বামী স্ত্রী অস্বীকার, এরা তাহলে নিজের অপরাধ কোন লেভেলে অস্বীকার করবে? দুটো করে যদি তাদেরকে গরম ডিম থেরাপির ব্যবস্থা করা, এই মতিউর রহমানের গরম ডিম থেরাপি দিতে হবে। কেন? কি পরিমাণ মিথ্যাবাদী হয়েছে, তার ওরজাত সন্তান স্ত্রী তো এমপির বোন, সাধারণ মানুষের তো মাইরে এলে তো বেডির এমন হয়। আশ্চর্য হয়ে যায় রাষ্ট্রের আজকে কি পরিমাণ ঘোকলা ভিতরে হচ্ছে। প্রবাসীরা খালি রেমিটেন্স পাঠাও, তোমাদের উপর দিয়ে মনে করো আমরা ট্যাক্স চালাবো, দেশে যেয়ে বিয়ে করবা, টিন সার্টিফিকেট লাগবে, কি লাগবে, কমিউনিটি সেন্টার ভাড়া করতে, আর তোরা দেশের টাকা সব দেশের বাইরে পাঠাই দে। মানে কে ব্যবস্থা নেই? ব্যারিস্টার সুমন ভাই দৃষ্টি আকর্ষণ করছি, গরিবের তো একটাই জায়গা, ব্যারিস্টার সুমন ভাই
নিশ্চয়ই বিষয়টা দেখবেন। বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী, যাদেরকে আমরা সরকারি কর্মকর্তা বলি, আমলা বলি, তারা কি করেন, কিভাবে সম্পদ অর্জন করেন, কতটা সম্পদ অর্জন করেন, আমাদের এক ধরনের ধারণা আছে। তাদের অসততা সম্পর্কে আমাদের ধারণা আছে। তাদের নৈতিক মানের কত অবক্ষয় হয়েছে সেটা সম্পর্কেও ধারণা আছে। তারপরও যখন খুব প্রকাশিত হয়ে যায়, সেটা নতুন করে আলোচনার দাবি রাখে। আমি যারা মতিউরের কথা বলছি, মতিউর সেই ভদ্রলোক যিনি ইফাত নামে একটা ছেলে, যে 12 লাখ টাকায় ছাগল কিনেছিলেন এবং সারা দেশে সেটা নিয়ে তীব্র আলোচনা সমালোচনা হয়েছে। যারা মতিউরের সন্তান বলে যখন প্রচারিত হয়েছে, তিনি ডাহা অস্বীকার করেছেন এবং এরপর যা প্রমাণ হলো আমরা এর মধ্যে জেনেছি। তারপরও কিছু কথা, কয়েকটা কথা একটু বলা দরকার। এবং তাহার সম্ভবত নড়চড় পুরো বন্ধ করে দিয়েছে জনাব নিজাম হাজারী, আওয়ামী লীগ নেতা এবং একজন দামি এমপি। আসবো সেই আলোচনায়ও। একটু ঘটনার প্রেক্ষাপটগুলো দেখি। আমি আবারও বলছি, এটা নিয়ে যত জায়গায় আমরা বলি না কেন, এগুলো দিয়ে আমাকে ব্যস্ত রাখা হচ্ছে, এর অনেকগুলো ডাইমেনশন আছে, সেগুলো নিয়ে আলোচনা করা দরকার। প্রাথমিকভাবে যখন তথ্যটা পাওয়া গেল, তখন সবাই তাকে জড়িয়ে কথাবার্তা বললেন। তারপর দু একটা পত্রপত্রিকায় উনি সাক্ষাৎকার দিয়ে ভীষণ আবেগী ভাষায়, এবং আবেগী ভাষা আরও অবশ্য পরে দেখেছি, সেই প্রসঙ্গেও আসবো, উনি জানালেন যে এই নামের কাউকে তিনি চেনেনই না, সন্তান হওয়া দূরেই থাকুক, তার সন্তান কারা কারা সেই ফিরিস্তে দিলেন, অনেকে পাবলিশ করলো এবং হম্বিতম্বিও করলেন। উনি সাইবার যে সাইবার যে ইউনিট আছে পুলিশের, তাদের কাছে যাচ্ছেন, উনি দেখে নেবেন কারা এসব অপপ্রচার করছে। এরপর উনি একটা টিভিকে সাক্ষাৎকার দেন। আমি সাক্ষাৎকারটা আপনাদের মন্তব্যে দিয়ে দিচ্ছি, ভিডিওর আপনারা একটু দেখবেন প্লিজ। একটা মানুষ, একটা ভণ্ড মানুষ, একটা আপাদমস্তক টাউট বাটপার কিভাবে কথা বলে, কিভাবে কথা কথা আল্লাহর নাম নেয়, একটু দেখা দরকার আছে। এবং অনেক জবাব তার এই ইন্টারভিউটাতে আছে। আমি জানি না ইন্টারভিউটা শেষ পর্যন্ত এখানে থাকবে কিনা। এবং অবিশ্বাস্যভাবে যে চ্যানেলে ইন্টারভিউটা নিয়েছে, প্রশ্নকর্তাকে মনে হচ্ছিল প্রধানমন্ত্রীর সামনে যে ওরকম সাংবাদিকরা যেভাবে প্রশ্ন করে সেভাবে প্রশ্ন করছেন। ভেরি সারপ্রাইজিং। এই চ্যানেলটা এরকম একটা ইন্টারভিউ, আমরা বুঝতে পারি যে তার ইমেজ পুনরুদ্ধারের মিশনে এই ইন্টারভিউটা নেওয়া হয়েছে। এবং ইন্টারভিউটা শুনলে দেখবেন, আমি দুবার শুনেছি কারণ তিনি কথা বলতে চাই, ওখানে বোঝা যায় যে তারা পরিচিত। কারণ উনি এক পর্যায়ের যিনি সাক্ষাৎকার নিচ্ছেন, এটাও একটা স্ট্র্যাটেজিক ভুল। এত বড় হম্বিতম্বি করা আমলা এই স্ট্র্যাটেজিক ভুলগুলো করেন যে আপনি চেনেন আমাকে, এই ধরনের কথা অনেক দিন থেকে এই ধরনের কথাবার্তা বলছেন। যাই হোক, উনি অস্বীকার করেছিলেন এবং শেষ পর্যন্ত সেটা প্রমাণ হয়েছে, যেটা আমাদের নেটিজেনরা, আমাদের সিটিজেন জার্নালিজম যারা করেন, অনেকে খুব সুন্দর করে বের করে অলমোস্ট কনক্লুডিং পথে বলে দিয়েছেন আগেই, যে ইনি মানে ইফাত আসলে জনাব মতিউরের দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান। তার আরেকটা সন্তানও এই পক্ষের আছে। মানে একটা মানুষ তার নিজের সন্তানের এক্সিস্টেন্স অস্বীকার করছে। আমরা ট্রোল করি, অনেকেই ট্রোল করছি, আমরা সব কিছু নিয়ে ট্রোল করি, যে কিয়ামত চলে আসলো বা পরকাল চলে আসলো, যেখানে বাবা সন্তানকে চিনবে না, প্রত্যেকে ইয়ানফসি করবে, ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা আমরা বলছি, উইচ আর ফানি ডেফিনেটলি, অনেক কথা বলছি। কিন্তু আসলে আমরা একটু চিন্তা করি তো, একজন বাবা তার নিজের সন্তানকে অস্বীকার করছেন শুধুমাত্র তার এই সংকটটাই উনি পড়বেন না, এই সংকটটা এড়াতে চাচ্ছেন। সেই জন্য আমি বললাম তো যে আমি বলছি আমাদেরকে খুব সাইবার ট্রাইব্যুনাল দেখাচ্ছি, একটু নিজাম হাজারিকে একটু দেখাক, ওনার হ্যাডাম কত আমরা একটু দেখতেও চাই। আমি ইন্টারভিউটা নিয়ে কয়েকটা কথা বলি, আপনারা দেখবেন প্লিজ। ওখানে উনি কি কি অর্জন করেছেন, ওনার কত পার্সেন্ট বেশি ট্যাক্স উনি রেভিনিউ কালেক্ট করতে পেরেছেন, ইত্যাদি ইত্যাদি কথা বলছেন ক্রমাগত। এবং শেষ একটা পর্যায়ে বলছেন যে যিনি এত টার্গেট অ্যাচিভ করতে পারে তিনি দুর্নীতি করতে পারেন না। মানে আইদার উনি স্টুপিড অথবা উনি আমাদেরকে স্টুপিড মনে করেন আসলে। কারণ ইদানিং সরকারি চাকরি করতে করা মানেও আর কারোর মানুষ মনে করেন না তারা। মানে তারা ভাবতেও পারেন না যে এই দেশেই বহু মানুষ আছে যারা ওই সরকারি চাকরির চেষ্টাও কোনোদিন করে নাই। তারা মনে করে সবাই চেষ্টা করেছে, ফেল করেছে, ওনারা পেরেছেন, সাথে টাকা, ক্ষমতা, প্রতিপত্তি, আর কাউকে মানুষ মনে হয় না। আপনি যদি আপনার টার্গেট বাড়াতে পারেনও, ওটা আপনি দুর্নীতি করেন না গ্যারান্টি দেয়, এটা যুক্তি। হাস্যকর। আইখানের মতো বেনজিরের টোন পাই, ডেকে জিজ্ঞেস করে আজিজের টোন পাই, আজিজ বলছে আমার ভাইরা কেউ কারো কাছ থেকে টাকা নিয়েছে কিনা এনে জিজ্ঞেস করে প্রমাণ করেন। কোনোদিন এটা হয়? ঘুষের প্রমাণ এভাবে থাকে। এবং যেটা বলছি লক্ষ্য করার মতো, কথায় কথায় আল্লাহ, কথায় কথায় আল্লাহ, কথায় কথায় আলহামদুলিল্লাহ, কথায় কথায় বিসমিল্লাহ, কথায় কথায় আল্লাহর নাম। আল্লাহ চাইলে সম্মান দেয়, আল্লাহ চাইলে সম্মান দেবে না। মানে প্রতিটা বাক্যে ছেলে কেমন, প্রমাণ কি? খুব ইন্টারেস্টিং। তার যে সন্তানকে তিনি নিজের সন্তান বলে স্বীকার করেন, তার প্রথম পক্ষের স্ত্রীর সন্তান, সেই সন্তান এতই পরহেজগার, মানে আউট অফ কনটেক্সট এই কথাগুলো উনি বলছেন, এতই পরহেজগার, সে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে সপ্তাহে নাকি প্রতি সপ্তাহে 2 দিন করে রোজা রাখে, এসব বলছেন। এবং একটা পর্যায়ে বলছেন তার ছেলে কতটা আল্লাহ ভীরু, বিয়ের আগে কোনো নারীর চোখের দিকে নাকি সে তাকায়নি। মানে একটা টাউট বাটপার লোকের মুখে এসব আসে এবং এভাবেই তারা, আমি ইদানিং দেখি যে বহু টাউট বাটপারের মুখে আসলে এই ধর্মের কথাবার্তাকে একটা মুখোশ হিসাবে তৈরি করা, তাই করেছে। আরেকটা মুখোশ আছে তার, সেটাও আসবো। আওয়ামী লীগ একটা চমৎকার মুখোশ তার। সো উনি এগুলো বললেন, ডাহা অস্বীকার করলেন, এবং উনি কিভাবে তার সম্পদ অর্জন করেছেন তার একটা বর্ণনাও দিচ্ছেন। কিভাবে উনি শেয়ার বাজারে, এটা এক ধরনের কারসাজিই বলা যেতে পারে, উনি করে টাকা করেছেন বলে দাবি করছেন। এবং আমি এই প্রসঙ্গে একটা চমৎকার স্টেটাস দিয়েছেন আমাদের অনেকেরই খুব শ্রদ্ধেয় মানুষ
জনাব কামাল আহমেদ বিবিসি বাংলায় ছিলেন, প্রথম আলোতে কলাম লেখেন। কামাল ভাই স্ট্যাটাসটার একটা অংশ আমি একটু পড়ি, তাতেই হয়ে যাবে আমার মনে হয়। অ্যান্ড আই হোপ উনি এটা নিয়ে বিস্তারিতভাবে কলামও লিখবেন। উনি লিখছেন, বাহ, দুর্নীতিকে বৈধতা দেওয়ার কি চমৎকার ব্যাখ্যা। আলোচিত রাজস্ব কর্মকর্তা তার সম্পদ অর্জনের ব্যাখ্যায় বললেন, সমস্যায় থাকা বড় বড় কোম্পানির মালিকদের ডেকে নিয়ে এসে নানা রকম বুদ্ধি দেওয়ার বিনিময়ে শেয়ার নিয়ে পরে তিনি তার লাভে বিক্রি করেছেন। উদাহরণ হিসাবে মেয়ের নামে শেয়ারে এভাবে 14 গুণ লাভের কথা স্বীকার করেছেন। এগুলোকে বাটপারি ছাড়া অন্য কিছু বলা যায় না। কর বিভাগের পদে আসীন না থাকলে কারো পক্ষে কোনো কোম্পানির শেয়ার এভাবে হাতে নেওয়া অসম্ভব। আবার বড় বড় কোম্পানির আর্থিক অবস্থার তথ্য আগাম জেনে তার সুবাদে ব্যবসা করার অপরাধে দেশের আইনে ইনসাইডার ট্রেডিং হিসেবে সংজ্ঞায়িত আছে। তার মানে এটা, এই যে আপনি তথ্য নিচ্ছেন, উনি যেটা বলেন সেটা হচ্ছে আপনি তথ্য নেন, এটাকে নিয়ে কাজ করেন, করে উনি এটাকে অনেক লাভে বিক্রি করেন, রীতিমতো নাম করছেন। এবং অবাক ব্যাপার লাগলো আমার কাছে, মানে কারোর কাছে স্টুপিডিটি মনে হতে পারে, আমার চালাকি মনে হতে পারে। এই মুহূর্তে উনি একটা শেয়ার নিয়ে কাজ করছেন এবং আমি নাম বলছি না, সেই শেয়ারটার নাম বলছেন এবং উনি বলছেন এটার দাম এখন এত আছে, 1 বছর পর এটা এত হয়ে যাবে। মানে ওই শেয়ারটার বাজার চাঙ্গা করানোর একটা ট্রিক উনি ওনার এই ইন্টারভিউতেও করলেন। মানে কি পরিমাণ ধান্দাবাজ একটা মানুষ আমরা বুঝতে পারছি। মানে উনি তথ্য নেন, তথ্য নিয়ে আগে শেয়ার নেন, পরে কাজ টাজ করেন, করে নাকি বিরাট হয়ে যায়। এবং একটা জায়গায় মেয়ের 1 কোটি টাকা শেয়ার 14 কোটি টাকা হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন। সেটা বাটপারি। এবং এটা, এই জায়গাটা আমি আবারও বলি, এই যে আগাম জেনে যাওয়া যায় তার সুবাদে ব্যবসা করার অপরাধ দেশের আইনে ইনসাইডার ট্রেডিং হিসাবে সংজ্ঞায়িত আছে। তার মানে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। উনি করছেন, আবার বুক ফুলিয়ে বলছেন এটা। আর ওই যে বললাম জয় বাংলার লোক, সেটাও আছে। তার স্ত্রী বিসিএস ক্যাডার ছিল, শিক্ষা ক্যাডারে। তারপর উনি এখন উপজেলা চেয়ারম্যান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থী হিসাবে এসছে। এবং কেন? জাতির পিতা বঙ্গবন্ধু সব বলে শেখ মুজিবুর রহমানের আদর্শের জন্য আবেগী, তাই উনি চেয়েছেন সেই সেবা করুক। আমরা মেলাতে পারি আসলে ক্ষমতার বা হ্যাডামের জায়গাগুলো কোন কোন জায়গা থেকে আসে, কিভাবে আসে জিনিসটা। সরকারি চাকরি ছেড়ে অতি জনসেবায় নেমে গিয়েছেন, উনি জনসেবা করছেন। আমি আগে বলেছি, এখনো বলছি, আওয়ামী লীগের সাথে কোনো না কোনো ফর্মে যিনি জড়িত, ফর্মালি ইনফর্মালি, উনি এই ভয়ঙ্কর, আমরা প্রায় ক্লিপ্টোক্রাসির কথা বলছি, এর পার্ট, চোরদের শাসনের পার্ট। উনি আওয়ামী লীগ করেন, নৌকা নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, ওনার মুখ থেকেই শোনা। ওই হ্যাডাম দেখান, এক তো নিজের সরকারি জায়গা আছে, প্লাস ওয়াইফের সব ক্ষমতা সব মিলিয়ে। মানে আমরা বুঝতে পারছি ক্ষমতার জায়গাগুলো আসলে কিভাবে তৈরি হয়। নিজাম হাজারি একটা বোমাই ফাটিয়েছেন, কারণ অনেকে অনেক কিছু বলছে, অনেকভাবে বের করছে। নিজাম হাজারি বলছেন, ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে। ধারণা করছি রাগ করে মতিউর রহমান ইফাতের সঙ্গে যোগাযোগ সম্পর্ক অস্বীকার করছেন। মতিউর রহমান নিয়মিত দ্বিতীয় পক্ষের স্ত্রীর নানা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন। এবং কেন এটা নিয়ে নিজাম হাজারির মাথা ব্যথা? কারণ নিজাম হাজারির মামাতো বোন হচ্ছে ইফাতের মা। তার মানে জানাব মতিউরের সেকেন্ড যে ওয়াইফ, তার মামাতো, মানে এটা হচ্ছে নিজাম হাজারির মামাতো বোন। তো নিজাম হাজারি বলেছেন, এবার একটু উনি ওনার ইন্টারভিউতে বলেছেন যে উনি সাইবার যে নিরাপত্তা আছে, সাইবার ইউনিট আছে, তাদের সাথে কথা বলছেন, হুমকি টুমকি দিচ্ছেন, উনি দেখবেন। অবশ্য আল্লাহর কাছেও, আল্লাহর কাছেও বিচার দিয়েছেন, আল্লাহ তাদের বিচার করবেন। আবার শুধু আল্লাহর বিচারের উপরে রিলাই করেননি, উনি আবার এই থ্রেটও দিয়েছেন। ওই লোককে বলি, যদি তার কাছে এই ভিডিও যায় সামহাউ, নিজাম হাজারির বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন, সবচেয়ে ভালো হবে। এত বড় মিথ্যা কথা বললো, এত বড় পরহেজগার, এত বড় বিরাট ধার্মিক মানুষ, বিরাট সিনসিয়ার কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যাচার করছে নিজাম হাজারিকে সাইবার ইউনিট দিয়ে ধরান, আপনার নামে কলঙ্ক রটিয়েছে। আমরা একটু ওই জায়গাটায় আসি যে আলাপগুলো অনেকেই করছি। ট্রু, একটা মানুষ এই চাকরি করছেন, এই চাকরি করে এই করছেন, আপাদমস্তক টাউট বাটপার শ্রেণীর লোক। মানে আপনি অসৎ, টাকা কামাচ্ছেন, ওটা করছেন, সেটা করছেন, সব করছেন, আপনি আপনার সন্তানের পিতৃত্বকে অস্বীকার করছেন। এই পর্যায়ে আপনি চলে যান। এবং ফ্যাক্ট তাহলে এখন সবই, এখন আপনি 52 লাখ টাকার কোরবানি দিয়েছেন, আগের বার 60 লাখ টাকা, কত টাকা আপনার আছে। আবার যে অ্যাগ্রো বিক্রি করেছে, সে অ্যাগ্রো আবার এখন পাল্টা নাকি বলছে তারা এটা বিক্রি করে নাই। ওখানেও টাউট বাটপাররা বসে আছে কিনা দেখা দরকার, যে এখন এই লোকের হ্যাডামের চোটে অস্বীকার করছেন আমরা বেচি টেচি নেই, ছাগলটা আবার ফেরত দিয়ে গেছে, যাতে দেখানো যায়, ওই গল্পটা ফাঁদা যায় যে 1 লাখ টাকা দিয়ে করে। চারদিকে এই ঘটনাগুলো সামহাউ ঘটছে হয়তো। আর একটা আলাপ অনিবার্যভাবে অনেকে করছেন, খুব স্বাভাবিক, জেনুইন। যখন আপনি কোটি কোটি টাকা, অনেক কোটি টাকা ঘুষ খান, আপনি আসলে রাজস্বের কারসাজি কত কোটি টাকার করেন, কত শত শত কোটি টাকার, আপনি ছোট্ট একটা পার্সেন্টেজ ঘুষ খান, তার বিনিময়ে আপনি আসলে কি করেন, তাই না? এই ঘটে, এই হয়। সো এই ঘটনাটা আমাদের সামনে আসলে এই ব্যাপারগুলোকেই আবার ক্লিয়ার করেছে। আবার বলছি, এগুলো এখন আমরা কনক্রিট ক্রুড প্রমাণ পাচ্ছি। এর বাইরে কিছু ডিফারেন্ট কিছু আমরা ভেবেছি না। কাস্টমসের বিভিন্ন জায়গায় যারা চাকরি করে, তাদের অবস্থা কি মোটা দাগে, উইথ সাম এক্সেপশনস, আমরা আসলে খুব ভালো মতো জানি। এখন আবার সামনে আসলো, এবং সামনে আসাতে এখন আমাদের সামনে কনক্রিট এভিডেন্স আছে। আমরা বুঝতে পারি, জানতে পারি যে একটা মানুষ কি পরিমাণ নিচে, তার নৈতিকতার মান কত নিচে গিয়ে ঠেকতে পারে। সব কিছু হুট করে, অতি চালাকি করে, অতি বুদ্ধি দেখাতে গিয়ে লেজে গোবরে করেছেন। আমাদের ভালো লেগেছে। এই দেশের সামনে, এই জাতির সামনে এসব তৃতীয় শ্রেণীর নোংরা টাউট বাটপারদের মুখোশ যতটুকু খুলবে, অনেকেরই খুলবে না, অনেকেই এই বিপদে যান নাই, আবার অনেকেই নতুন করে শিখবেন।
হ্যাডাম দেখালেও সেটা কদ্দূর দেখাতে হবে, ফেসবুকে দেওয়া যাবে কি যাবে না, বাড়ির লোকজন জানুক, আশপাশের লোকজন জানুক, বা না দরকারই নাই, আবার কোন সময় কী হয়। সো এটা একটা ভবিষ্যৎ শিক্ষাও অনেকের জন্য। আর কোরবানি যেমন আমরা এখন দুবাইতে বা অন্যান্য জায়গায় কিনি টিনি, এখন ওইসব জায়গায় কোরবানি দেওয়ারও চিন্তা করতে পারেন কেউ, আবার কোরবানি দিলে এখানে দেশে যে হ্যাডাম দেখানো আছে সেটাও হবে না। সো নানান রকম হিসাব নিকাশ এখন তারা করবেন, করার কথাই কিন্তু আছে আবহমান কাল থেকে। কিন্তু এই এক্সপোজারগুলো মানুষের সামনে কনক্রিট কিছু তথ্য তুলে ধরে, তাই এগুলোকে খুব তাচ্ছিল্য করে উড়িয়ে না দিয়ে এই আলাপটা থাকা দরকার, শোরগোলটা থাকা দরকার। বিশ্বযুদ্ধের খবরই বলা উচিত, কারণ এই মুহূর্তে যে পরাশক্তির দুইটা দেশ রাশিয়া এবং আমেরিকা, দুইটা বস রাষ্ট্র, তারা তাদের অনুসারী বা তাদের মিত্র শক্তির সাথে টাচ আপ, সম্পর্ক তৈরি, চুক্তি স্বাক্ষর, ভিজিট করা, নিজেদের কোরামকে শো অফে নেওয়া। থাকে না বাংলাদেশে ইলেকশনের আগে কোন ভাই কারে সাপোর্ট করে, সেটা যখন ভাইয়ের নির্বাচনী সবার মধ্যে যে বসে যায় তখন কিন্তু বিষয়টা সামনে চলে আসে, তাই না? অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে একজনের টান দিয়ে বসাই দিয়ে বেচারা বিপদে পড়ে। তো এরকম নানান ঘটনার মধ্যে আপনাদের খেয়াল থাকার কথা, গত 2 দিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি আপনার উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন। বন্ধুর জন্য গাড়ি নিয়ে গেছেন, বন্ধু আবার কুত্তা দিছে, যাই হোক, আরো অনেক কিছু সেখান থেকে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবার নিজেদের ভেতরে কি চুক্তি স্বাক্ষরিছে এই ঘটনা যখন প্রকাশ হয়েছে, ততক্ষণে পুতিন আবার কোথায়? ভিয়েতনাম চলে গেছে। মিত্র শক্তিদের সাথে একটা টাচ করেই মনে এবার আসবে, বোঝাই যাচ্ছে। যাই হোক, যেই মুহূর্তে পুতিন ভিয়েতনামে আছে, তখন গণমাধ্যমের মধ্যে প্রকাশিত হলো পুতিন এবং কিমের মধ্যে আসলে কি চুক্তিটা হয়েছে, যে চুক্তিটা আমেরিকার যে দীর্ঘদিনের পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে অনেকটা পানি ঢেলে দিছে, অথবা উত্তর কোরিয়ার কোমরের জোটটা একটু আসলে বেড়েই গেছে বলা যেতে পারে। উত্তর কোরিয়ার নেতা কিমের সাথে রাশিয়ার একটা দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। পুতিনের পিয়ংইয়ং সফরে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রায় 24 বছর বা 2 যুগ পর পুতিনের এই সফরটাকে অন্যতম গুরুত্বপূর্ণ এবং সফল সফর হিসেবে ভাবছে রাশিয়া এবং উত্তর কোরিয়া। কিম এটিকে জোটের মতো হিসাবে উল্লেখ করেছেন, খবর হচ্ছে রয়টার্সের। রাশিয়ার সোভিয়েত পরবর্তী যে নীতি পুরোপুরি পাল্টে দেওয়ার অঙ্গীকার করেছে পুতিন। 2000 সালের জুলাই মাসের পর এটি পুতিনের ছিল পিয়ংইয়ং সফর প্রথমবারের মতন। ইউক্রেনের প্রতি পশ্চিমাদের ক্রমবর্ধমান সমর্থনের মুখে উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক গভীর করার পথে হাঁটছেন এই মুহূর্তে পুতিন। তিনি বলছেন যে উত্তর কোরিয়ার সাথে সামরিক এবং কারিগরি সহযোগিতা উন্নত করতে পারে মস্কো। 2 নেতা বৈঠক শেষে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর করেছেন। পুতিন বলছেন, 2 দেশের যে কোনো একটি আক্রমণের শিকার হলে এতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষার ধারা অন্তর্ভুক্ত রয়েছে। বোঝেন নাই? লাইক ন্যাটো, আমেরিকা যেমন ন্যাটোর মধ্যে একটা জিনিস তৈরি করছে, এটা কি? ন্যাটোর সদস্যভুক্ত যে কোনো রাষ্ট্রে যদি পুতিন টাচ করে, লাইক পোল্যান্ড বা ইউক্রেনে যে পাগল হয়েছে ঢোকার জন্য, লাস্টে যে সুইডেন ফিনল্যান্ড ঢুকছে, যে কোনো একটা দেশে যদি পুতিন টাচ করে বা যে কোনো দেশ টাচ করে, ন্যাটোর বাকি দেশগুলো কাট করে এসে একটা যুগে হবে, সবাই সেই দেশের বিরুদ্ধে লড়াই করতে হবে। মানে একতাই শক্তি, এইটাই আমেরিকা ন্যাটোর মাধ্যমে কিন্তু তৈরি করে রাখছে ওয়ার্ল্ড ওয়াইড। শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে না, অর্থনীতি সহ বিভিন্ন জায়গায়, বিশ্বব্যাংক বলেন, জাতিসংঘ বলেন, নানানভাবে এটা কিন্তু কন্ট্রোলিং করছে। এখন পুতিন এবং কিমের মধ্যে এই চুক্তি হচ্ছে, যদি উত্তর কোরিয়ার কোনো কারণে ধরেন দক্ষিণ কোরিয়ার সাথে যুদ্ধ লাগে, তো দক্ষিণ কোরিয়ার সাথে যুদ্ধ লাগা মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যুদ্ধটা লিড করবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে উত্তর কোরিয়ার সাথে যদি যুদ্ধ লাগে, তাহলে রাশিয়া এখানে এসে ইনভলভ হবে। যদি এই দুইটা শক্তি লাগাই যায়, তখন এটা নির্ঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে। এখানে বাজি মারছেন, যেটা আমার মনে হয় কিম যে বাজিটা পুতিনটা যেমনে হোক মারছে। এখন কিম তো একটু আওলা ছাওলা, ধরেন প্রয়োজনে অপ্রয়োজনে উস্কানিমূলক কর্মকাণ্ড সে করে। দক্ষিণ কোরিয়া হচ্ছে খুবই শান্তিপ্রিয় একটা রাষ্ট্র, খুবই আমি থাকি দেখে তা না। আর উত্তর কোরিয়ার জন্য একটা উস্কানিমূলক অ্যাক্টিভিটিতে কিন্তু কিম হাঁটে, তার অ্যাক্টিভিটিসটা এরকম। তো সেই ক্ষেত্রে ধরেন এখন পুতিনের জোর পাইয়া দেখা গেল যে থাকে না, যদি চিনোস আমিকে বাইর লোক কয়ে যে অপ্রয়োজন একজনের সাথে ঝগড়া লাগেই গেল, তো তখন তো বিষয়টা হয়ে যাবে পুতিনের জন্য আবার বুমেরাং টাইপের। কারণ ওই যে ব্যক্তির দায়িত্ব আর দল নিতে পারে না বা জোট নিতে পারে না, এরকম হইলেও হইতে পারে। আচ্ছা, রাশিয়া বলছে যে আপনার ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান সহ দূরপাল্লার অস্ত্র সরবরাহ যখন আমেরিকা করেছে, এর আলোকে উত্তর কোরিয়ার সাথে সামরিক কারিগরি সহযোগিতার উন্নতি তারাও করছে। তার মানে হিসাবটা বরাবর করতে চাইছে, বাট এই হিসাবটা কিছু ভেজাল কিন্তু হবে ভবিষ্যতে। কিমের কিন্তু নমুনা ভালো না। হ্যাঁ, তবে এমন চুক্তির পর নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের কিছুটা টেনশনের কারণ হয়ে গেছে, কারণ যতই মুখে মুখে বলুক উত্তর কোরিয়া কিন্তু ঘাটায় না। আবার দক্ষিণ কোরিয়াতে লক্ষ লক্ষ সেনা বসাই বসে বিলিয়নস অফ ডলার নিয়ে যাচ্ছে। যুদ্ধ লাগিয়ে গেলে তো সবই বন্ধ। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।